বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد مرحبا بكم في دورة خط الرقعة والمحادثة العربية تحت إشراف أكاديمية মৌরিদ একাডেমির আয়োজিত বেসিক অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা ও অ্যারাবিক স্পোকেন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা আয়ত্ত করার পদ্ধতি ও নিয়মাবলী এই বিষয়ে দ্বিতীয় লাইভ ক্লাস করতে যাচ্ছি। আমরা পূর্বে একটি লাইভ ক্লাস করেছি, যেই ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকার পরিচিতি ও উৎপত্তি। ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হবে অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা আয়ত্ত করার পদ্ধতি ও নিয়মাবলী এবং অ্যারাবিক স্পোকেন এই অংশে আমরা পরিচিতি পর্ব শেষ করব। পর্ব আমরা শেষ করব, অর্থাৎ আরবিতে কিভাবে আমরা নিজেদেরকে পরিচয় দিব এবং এই সম্পৃক্ত যে তাবিরগুলো আছে সেই তাবিরগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে চলো আমরা শুরু করি। আচ্ছা, এই আজকের ক্লাসের মধ্যে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ক্যালিগ্রাফি শেখার উপকারিতা। প্রথমে আমরা জেনে নেব ক্যালিগ্রাফি শেখার গুরুত্ব ও উপকারিতা। তারপর আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্যালিগ্রাফি সহজে আয়ত্ত করব। আমরা সবাই ক্যালিগ্রাফি আয়ত্ত করতে চাই, তবে আমরা সহজে কিভাবে আয়ত্ত করব সে বিষয়ে আমরা জেনে নেব। তারপর আমরা জানবো খতরুকার নিয়মাবলী। সর্বশেষ আমাদের থাকবে বেসিক অ্যারাবিক স্পোকেন কোর্স পরিচিতি পর্ব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালিগ্রাফি শেখার উপকারিতা। আমরা কেনই বা ক্যালিগ্রাফি শিখব, যেটাকে খত বলা হয়, হস্তলিপি, খত, ক্যালিগ্রাফি, এটা আমরা কেন শিখব, এটা শিখলে কি কি উপকারিতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমত, সুন্দর হস্তলিপি সত্যকে করে তোলে আরো স্পষ্ট। আরবিতে বলা হয় আল খত্তুল হাসান ইয়াজিদু আল হাক্কা উদুহা। আল খত্তুল হাসান ইয়াজিদু আল হাক্কা উদুহা, অর্থাৎ সুন্দর হস্তলিপি সত্যকে করে তোলে আরো স্পষ্ট। সুন্দর লেখা পাঠযোগ্যতা বৃদ্ধি করে। সুন্দর লেখা পাঠযোগ্যতা বৃদ্ধি করে, অর্থাৎ আপনি যদি সুন্দর হস্তলিপিতে সুন্দর ক্যালিগ্রাফি করে একটি লেখা প্রকাশ করেন, তাহলে পাঠকরা আপনার লেখাটি পাঠ করতে অনেক বেশি আগ্রহী হবে। সাধারণত আমরা যে পরীক্ষার মধ্যে লিখে থাকি, পরীক্ষার খাতায় আমাদের খাতাটি যে টিচার দেখেন, আমাদের লেখা যদি সুন্দর হয়, তিনি অনেক মনোযোগ সহকারে পুরো লেখাটি দেখেন এবং যথাযথ নাম্বার, বরং কিছু নাম্বার বাড়িয়ে দেন। এর বিপরীতে যার লেখা সুন্দর নয়, তার লেখা পড়তে বিরক্তি চলে আসে, অর্থাৎ যারা পরীক্ষা নিয়ন্ত্রক থাকেন তারা লেখা দেখতে চান না এবং লেখা কোনো রকম দেখে একটা কোনো রকম নাম্বার দিয়ে দেন, যথাযথ সে নাম্বার অর্জন করতে পারে না। তাই বলা হয় সুন্দর লেখা পাঠযোগ্যতা বৃদ্ধি করে। আপনার লেখার মধ্যে আপনার যে সাহিত্য প্রতিভা
যদি আপনি সুন্দর হস্তলিপির মাধ্যমে ব্যক্ত করেন, তাহলে একদিকে আপনার সাহিত্য, অপরদিকে হচ্ছে আপনার সুন্দর হস্তলিপি, দুইটা মিলে আপনার গ্রহণযোগ্যতা এবং পাঠযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে আল খত্তু আল হাসান ইয়াখদিম আত-তুরাফ আল ইনসানি, অর্থাৎ সুন্দর হস্তলিপি মানব সভ্যতার ঐতিহ্যকে সেবা দেয়। মানব সভ্যতা একটি হচ্ছে ইসলামিক সভ্যতা, আত-তুরাফ আল ইসলামী, ইসলামী সভ্যতা, আরেকটি হচ্ছে আত-তুরাফ আল ইনসানি, মানব সভ্যতা। মানব সভ্যতা এর সেবা করে সুন্দর হস্তলিপি। অর্থাৎ একদিকে আপনি যখন অ্যারাবিক হস্তলিপি বা অ্যারাবিক ক্যালিগ্রাফি চর্চা করবেন, তো এটা যেমন ইসলামিক ঐতিহ্যকে সেবা করবে, অপরদিকে তা একটি মানব সভ্যতার সেবা করবে। অর্থাৎ মানব ঐতিহ্য, এটি একটি মানব সৃষ্ট একটি কাজ এবং মানব সভ্যতার একটি বড় একটি অর্জন, মানব সভ্যতার জন্য বড় একটি অর্জন, আত-তুরাফ আল ইনসান। আচ্ছা, সুন্দর লেখা লেখকের সৌন্দর্য ও শৈল্পিক মানসিকতার পরিচয় বহন করে। অর্থাৎ কারো লেখা যদি বাস্তবেই সুন্দর হয়, তাহলে তার যে মানসিক অবস্থা, সে মানসিক অবস্থা তার সুন্দর, এটা বলতে হবে, এবং তার আধ্যাত্মিক অবস্থা সুন্দর, তার ভিতরের অবস্থা সুন্দর, এটা সুন্দর লেখা এই পরিচয়টি গ্রহণ করে। তাই সুন্দর লেখা লেখকের সৌন্দর্য ও শৈল্পিক মানসিকতার পরিচয় বহন করে। আল খত্তু আল হাসান দালিলুন আলা জামালি আল খত্তাত আলা জামালি আল কাতিব। সুন্দর লেখা লেখকের সৌন্দর্য ও শৈল্পিক মানসিকতার পরিচয় বহন করে। মানুষের হস্তলিপি প্রয়োজন। ক্যালিগ্রাফি, হস্তলিপি সুন্দরভাবে প্রদর্শন প্রয়োজন। কেন প্রয়োজন? মনের প্রশান্তির জন্য। অর্থাৎ ক্যালিগ্রাফি এই জগৎটা মনের সাথে সম্পৃক্ত। মনন যে জগৎটি আছে, আধ্যাত্মিক জগৎ, মনন জগৎ, মানসিক জগৎ, সেই জগতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মনের প্রশান্তির জন্য ক্যালিগ্রাফি চর্চা, হস্তলিপি চর্চা, লেখালেখি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুটি উপাদানে, আত্মা ও দেহ। আমরা জানি মানুষের যে কাঠামো আছে, এর মধ্যে দুইটি মৌলিক উপাদান রয়েছে, একটা হচ্ছে আত্মা আর একটি দেহ। মাদ্দাতু আর রূহ, মাদ্দাতু আল জাসাদ। আচ্ছা, তাহলে আমাদের দেহ, এই যে উপাদানটি আছে, এর কিন্তু খাদ্যের প্রয়োজন হয়। এর খাদ্য আমরা প্রতিদিন 3 বেলা খাদ্য গ্রহণ করে থাকি। দেহ যেমন খাবার চায়, আত্মা শিল্প চায়। অর্থাৎ শিল্পই আত্মার খাদ্য, শিল্পটাই কি আত্মার খাদ্য। অর্থাৎ আমাদেরকে দেহকে সুস্থ করতে, সবল করতে, শক্তিশালী করতে যেমনিভাবে খাদ্যের প্রয়োজন হয়, এরকম ভাবে আত্মারও খাদ্যের প্রয়োজন হয়। তবে আত্মার খাদ্য হচ্ছে শিল্প, সাহিত্য, সৌন্দর্য। শিল্প, সাহিত্য, সৌন্দর্য। আর এই শিল্পের মধ্যেই সৌন্দর্য, সাহিত্যের মধ্যেই সৌন্দর্য। হস্তলিপি না থাকলে আমরা সৌন্দর্য দেখতাম না। মানুষের যেই সৃষ্ট সৌন্দর্য, একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর একটা হচ্ছে মানুষের সৃষ্ট সৌন্দর্য। তো যদি হস্তলিপি, ক্যালিগ্রাফি না থাকতো, এর যদি আবিষ্কারই না হতো, তাহলে আমরা বাস্তব পক্ষে মানুষের সৃষ্ট যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতাম না। এই ক্যালিগ্রাফি আছে বলেই আমরা মানুষের সৌন্দর্য
মানুষের সৃষ্ট সৌন্দর্য, রচনা, শিল্প দেখতে পাই। অপরদিকে এই শিল্প, এই ক্যালিগ্রাফি যদি না থাকতো আমরা জ্ঞানও জানতে পারতাম না। জ্ঞান, কারণ আমাদের পর্যন্ত জ্ঞান এসেছে হস্তলিপির মাধ্যমে, ক্যালিগ্রাফির মাধ্যমে। যদি এই হস্তলিপি, ক্যালিগ্রাফি, লেখালেখি না থাকতো তাহলে আমরা কি জ্ঞান পেতাম? বাস্তবে আমরা জ্ঞান পেতাম না। আমাদের পর্যন্ত জ্ঞান আসতে বহু বিকৃতি হতো, বহু পরিবর্তন হতো। অর্থাৎ আমরা মূল যে জ্ঞান, প্রত্যেক লেখকের মূল যে জ্ঞানটা আছে, এই জ্ঞানটা আমরা পেয়েছি কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। এমনকি কোরআনে কারিম, এটাও আমরা পেয়েছি লেখার মাধ্যমে, হস্তলিপির মাধ্যমে। হাদিসের বিশাল ভান্ডার, আর কুতুবা সিত্তা, আর তুরাস আল ইসলামী কুল্লু, ইসলামী পূর্ণ ঐতিহ্য এবং মানবিক ঐতিহ্য সবকিছুই আমরা পেয়েছি হস্তলিপি, ক্যালিগ্রাফির মাধ্যমে। বিষণ্ণ একজন মানুষও যখন দুঃখের শিল্প আঁকে তখন তাকে আনন্দ দেয়। অর্থাৎ ক্যালিগ্রাফি, শিল্প, সাহিত্য এর মধ্যে পুরোটার মধ্যে আনন্দ, পুরোটার মধ্যেই কি আনন্দ। কেমন আনন্দ? যেমন একজন খুব বিষণ্ণ মানুষ, খুব চিন্তিত কবি, সে খুব চিন্তিত বিষণ্ণ। একজন ক্যালিগ্রাফার, সেও খুব বিষণ্ণ, চিন্তিত, পেরেশানির মধ্যে আছে। কিন্তু সে এই অবস্থায় যে শিল্পটি তৈরি করে, অর্থাৎ বিষণ্ণ দুঃখের একটি শিল্পই কিন্তু সে তৈরি করবে। কারণ ক্যালিগ্রাফি শিল্প, সাহিত্য শিল্প, এগুলো সম্পর্ক হচ্ছে মনের সাথে। মানুষের মনের যে অবস্থাটা, সে কিন্তু শিল্পী, সে কিন্তু সেই মনের অবস্থাটাই তার ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরে। তো একজন বিষণ্ণ ক্যালিগ্রাফার, সে যখন দুঃখের একটি শিল্প আঁকে, শিল্প আঁকার পর যখন সেটাকে সামনে এনে দেখে এত চমৎকার, এত আকর্ষণীয়, তখন এর মাধ্যমে সে তার মনের জগতে এক শান্তি আবিষ্কার করে, এক প্রশান্তি লাভ করে। অর্থাৎ এই ক্যালিগ্রাফি শিল্প রচনা তাকে বিষণ্ণতার মধ্যে দীর্ঘ সময় ফেলে রাখবে না, বরং তাকে আনন্দ, প্রশান্তি দেওয়ার জন্য তার শিল্পটি কাজে লাগবে। আচ্ছা, বড় একটি পয়েন্ট ক্যালিগ্রাফি শেখার বা হস্তলিপি শেখার বড় একটি পয়েন্ট হচ্ছে লেখালেখি একটি মানসিক চিকিৎসা। লেখালেখি একটি মানসিক চিকিৎসা, বুঝতে পেরেছেন? মানে আমরা মানুষ বলতে অনেক ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকি। ডিপ্রেশন, পেরেশানি, অস্থিরতা, অধৈর্য, রাগ, গোসা, অনেক ধরনের দুশ্চিন্তা, অনেক ধরনের আমরা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগে থাকি অনেক সময়। তো লেখালেখি মূলত মানসিক একটা চিকিৎসা, মানে এটাকে বলা হয় আল ইলাজ আন নাফসি, আল খাত্তু বিল ইয়াদ ইলাজ নাফসি, মানসিক চিকিৎসা। শিল্পটি মানসিক চিকিৎসা। অনেক গবেষক, অনেক চিকিৎসা গবেষকদের মতে হাতের লেখা, হাতে যেই ক্যালিগ্রাফি বা শিল্প রচনা করা হয়, এই হাতের লেখা স্নায়ু ও দৃষ্টিশক্তির কোষকে সক্রিয় করে। ইউনশিত আল খলায়া আল আসবিয়া আল বাসরিয়া। অ্যারাবিক ক্যালিগ্রাফি অথবা ক্যালিগ্রাফি সাধারণত স্নায়ু ও দৃষ্টিশক্তির কোষকে সক্রিয় করে তোলে এবং বহু রোগ থেকে রক্ষা করে। বাস্তবপক্ষে এই ক্যালিগ্রাফি হস্তশিল্পের মধ্যে রয়েছে বহু রোগের চিকিৎসা এবং বহু রোগ থেকে। আমাদের একজন ক্যালিগ্রাফি টিচার আছেন আজহারে, তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন, ডক্টর খালিদ মুজাহিদ। তার একটি স্বতন্ত্র গবেষণাপত্রই আছে এই বিষয়ে, মানে তিনি ইলমুন নাফস, মানসিক যেই বিদ্যা রয়েছে, মানসিক চিকিৎসা, এই বিষয়ের উপর তিনি একটি রিসালা, একটি গবেষণাপত্র তৈরি করেছেন। এই গবেষণার মধ্যে তিনি তুলে ধরেছেন যে ক্যান্সার রোগ থেকে মুক্তির জন্য, ক্যান্সার রোগের ঝুঁকি কমানোর জন্য ক্যালিগ্রাফি বা হস্তলিপি কত উপকারিতা রয়েছে। মানে তার মধ্যে
ক্যালিগ্রাফি এবং খত এবং হস্তলিপি ক্যান্সার রোগের ঝুঁকি কমানোর জন্য কতটা উপকারী, এই বিষয়ে তিনি একটি স্বতন্ত্র রিসালা গবেষণাপত্র তৈরি করছেন। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ক্যালিগ্রাফি আমাদেরকে কি কি উপকার প্রদান করে থাকে, কি কি উপকার প্রদান করে থাকে। আমরা এর মধ্যে পেলাম আমাদের আত্মার উপকারিতা, আমাদের দৃষ্টিশক্তির উপকারিতা এবং আমাদের মানসিক প্রশান্তির জন্য উপকারিতা। বিশেষভাবে কেউ যদি মানসিক অবস্থায় খুব খারাপ অবস্থা অতিবাহিত করে থাকেন, তাহলে ক্যালিগ্রাফি বা হস্তশিল্পী এর সাথে সম্পৃক্ততা, নিয়মিত চর্চা তার মানসিক অবস্থাকে অনেক বেশি উন্নত করবে, অনেক বেশি সুস্থ করবে। আর আমরা জানি আস-সাআদা আল-আরিমা অর্থাৎ সুখ, আমরা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে সবাই সুখ চাই, যে আমি আমার জীবন সুখী হতে চাই, সুখ। কিন্তু বাস্তবপক্ষে এই সুখ এর সম্পর্ক হচ্ছে মনের সাথে, মানসিক অবস্থার সাথে। যার মানসিক অবস্থা সুস্থ, যার মানসিক অবস্থা সুন্দর, সেই একজন সুখী মানুষ। তার মধ্যেই কি আছে? পরিপূর্ণ সুখ আছে। আর যার অঢেল সম্পদ, অঢেল বাড়ি গাড়ি, অঢেল অনেক কিছু, কিন্তু তার মানসিকভাবে সে সুস্থ না, মনের মধ্যে সুস্থ নয়, মনের মধ্যে প্রশান্তি নেই, তাহলে সে কখনো কি নয়? সুখী নয়। তো এই মনের প্রশান্তির জন্য ক্যালিগ্রাফি এবং হস্তশিল্পী এর বিরাট ভূমিকা রয়েছে। আমার এই কথার প্রমাণ যদি আপনারা পেতে চান, তাহলে আজ থেকেই পূর্ণ উদ্যমে ক্যালিগ্রাফি চর্চা শুরু করুন, হস্তলিপি চর্চা শুরু করুন। ইনশাআল্লাহ নিয়মিত চর্চার পর আগামী 3 মাস পর আপনি রিভিউ প্রদান করবেন আপনার মানসিক অবস্থার কি উন্নতি হয়েছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন যে পূর্বে আপনার মধ্যে কি অবস্থা ছিল এবং পরে 3 মাস পর আপনার মধ্যে কি অবস্থার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার আসুন আমরা আলোচনা করব কিভাবে আমরা ক্যালিগ্রাফি সহজে আয়ত্ত করব। আচ্ছা, শুরুতেই বলে দেই আমাদের এই কোর্সটি, আমাদের এই ক্লাসগুলো সবগুলো ইন্টারেক্টিভ ক্লাস, অর্থাৎ আমি যা আলোচনা করব এই সবগুলো নিয়ে আমি প্রশ্ন করব আপনাদেরকে, এবং আমার প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি আলোচনা শোনার চেষ্টা করবেন, আশা করি। আচ্ছা, কিভাবে আমরা ক্যালিগ্রাফি সহজ আয়ত্ত করব? অ্যারাবিক ক্যালিগ্রাফি খতরুকা বলেন, নাসখ বলেন, দেওয়ানি বলেন, স্বাভাবিক সাধারণভাবে যে কোনো শিল্প, সাহিত্য, ক্যালিগ্রাফি আয়ত্ত করার জন্য যেই পয়েন্টগুলো জরুরি, টিপসগুলো জরুরি, এই বিষয়ে আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন ক্যালিগ্রাফি হস্তশিল্প আয়ত্ত করার জন্য, তা হচ্ছে সময়কে কার্যকরভাবে সংগঠিত ও পরিচালনা করা। তানযীমুল ওয়াক্তি ওয়া ইদারাতুহু বিফাআলিয়া, কার্যকরভাবে সময়কে পরিচালনা করা, সময়কে ভাগ করা। প্রথমত সময়কে ভাগ করা, তাকসিম আল ওয়াক্ত। একটি আমাদের সময় মৌলিকভাবে তিনটি অংশে বিভক্ত হওয়া চাই আমরা আমাদের জীবনে সফল হতে, সুখী হতে এবং যে কোনো জিনিস সহজে আয়ত্ত করতে। আমাদের 3টি ভাগে আমাদের সময়কে বিভক্ত করা প্রয়োজন বা জরুরি। প্রথমত একটি আমাদের সময় থাকবে শেখার জন্য, শেখার সময়, যেই শেখার শুরু আছে কোনো শেষ নেই। মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত। মাল মেহবারতি ইলাল মাকবারা, মাল মেহবারতি ইলাল মাকবারা, অর্থাৎ কলমদানি কারির সাথে, মাল মেহবারা অর্থাৎ কারির সাথে, কলমের সাথে
ইলাল মাকবারা, কবর পর্যন্ত। বুঝতে পেরেছেন? তার মানে শেখার কোনো শেষ নেই। তা আমাদের দৈনন্দিন আমাদের একটি অংশ থাকতে হবে, যে অংশে আমরা শিখবো এই কিছু সময়, এই ঘন্টাগুলো, এই সময় থেকে এই সময় পর্যন্ত আমাদের শেখার সময়। এই সময় আমাদের দুনিয়ার কোনো ব্যস্ততা নেই। আরেকটি আমাদের সময় প্রয়োজন, আরেকটি সময় যেটাকে ভাগ করতে হবে, তা হচ্ছে আমরা যারা উপার্জন করার প্রয়োজন আছে বা কাজ করার প্রয়োজন আছে তাদের জন্য, তা হচ্ছে কাজের একটি সময়। আল ওয়াক্তু লিল আমাল, কাজের একটি সময়, একটি রুটিন তৈরি করা যে আমি প্রত্যেকদিন এত ঘন্টা কাজ করব, এই সময়টা আমার কাজের সময়, এটা আমার কাজের রুটিন। আর এটা হচ্ছে বিশ্রাম, বিশ্রামের সময়। বিশ্রাম, এই সময়ের মধ্যে আপনার খাওয়া দাওয়া, ঘুম, অন্যান্য যত প্রয়োজন আছে। তাহলে সাধারণভাবে আমাদের সময়টি প্রতিটি মানুষের সময় তিনভাবে বিভক্ত করা চাই, অর্থাৎ তার দিনটি যেন একভাবে না যায়, একভাবে অলসতার মধ্যে বা একটি কাজের মধ্যে যেন না যায়, বরং আমাদের সময়টি তিনটি ভাগে ভাগ করা প্রয়োজন। একটি হচ্ছে আমাদের কাজের সময়, একটি হচ্ছে আমাদের পড়াশোনার সময়, আর একটা হচ্ছে আমাদের বিশ্রামের সময়। আচ্ছা, অর্থাৎ আমাদের সময়ের বন্টনের মধ্যে তাওয়াজুন, এই বিষয়টি রক্ষা করা খুবই প্রয়োজন। তা আমরা যখন একটি সময় নির্ধারণ করব পড়াশোনার জন্য, শেখার জন্য, যেমন আমাদের প্রত্যেক দিন যার যার অবস্থান হিসাবে 3 ঘন্টা আমাদের শেখার সময়, 4 ঘন্টা হতে পারে কারোর জন্য, কারো 5 ঘন্টা, কারো 6 ঘন্টা, এভাবে এই সময়টি যখন আমরা নির্ধারণ করতে পারবো, তারপর আসবে আমাদের পরবর্তী সময়। প্রতিদিন প্রতিদিন অন্তত 1 ঘন্টা অনুশীলনের জন্য নির্ধারণ করা উচিত। আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ক্যালিগ্রাফি শিখব, ক্যালিগ্রাফি অর্জন করব, হস্তলিপি অর্জন করব, শিখব, এটা আমাদের সিদ্ধান্ত এবং মজবুত ও শক্তিশালী একটি সিদ্ধান্ত। আমরা যখন এই সিদ্ধান্ত নিয়েছি, তো অবশ্যই আমাদেরকে প্রত্যেকদিন অন্তত 1 ঘন্টা অনুশীলনের জন্য নির্ধারণ করতেই হবে। আমরা একটু আগে যে বলেছি যে আমাদের শেখার জন্য একটি মৌলিক সময় থাকবে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এর মধ্যে 1 ঘন্টা অন্তত আমরা লেখা শেখার জন্য, ক্যালিগ্রাফি আয়ত্ত করার জন্য নির্ধারণ করব এবং করতে হবে। এই সময়টা যদি আপনি নির্ধারণ করেন এবং নিয়মিত চর্চা করেন, আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি আগামী কয়েক বছরের মাঝে পরিপূর্ণ একজন ক্যালিগ্রাফার, অর্থাৎ শুধু একটি ক্ষতে নয়, একটি হস্তশিল্পে নয়, বরং প্রসিদ্ধ যত হস্তশিল্পী আছে সবগুলো একেবারে পরিপূর্ণভাবে আয়ত্ত করে আপনি একজন জগদ্বিখ্যাত, বিখ্যাত, সফল ক্যালিগ্রাফার, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি। যদি আপনি প্রতিদিন নির্ধারিত একটি সময় মাত্র 1 ঘন্টা ব্যয় করতে পারেন, মাত্র 1 ঘন্টা, আমি 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা নয়, মাত্র আমি 1 ঘন্টা বলেছি, তবে এটা করতে হবে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। আশা করি আমার কথাটি স্পষ্ট। সকালবেলা সবচেয়ে উপযোগী সময়, সকালবেলা ক্যালিগ্রাফি চর্চা, হস্তলিপি চর্চা, এটার জন্য সবচেয়ে কি উপযোগী সময়, কারণ সকালবেলা মানুষের মস্তিষ্ক, মন একেবারে ফ্রেশ থাকে, ধারণ ক্ষমতা অনেক বেশি উচ্চ থাকে, তাই সকালের সময়টা উপযোগী। তবে কারো যদি সকালে অন্যান্য ব্যস্ততা থাকে, তাহলে আমাদের একটি ফ্রি সময়, যে সময়টি আসলে আমরা মানুষ থেকে একটু আলাদা থাকবো, নীরবে নিরবিচ্ছিন্নভাবে লেখালেখি চর্চা করতে পারবো, এমন একটি সময় আমরা বেছে নেব ইনশাআল্লাহ। প্রতিদিন চোখের অনুশীলন ও হাতের অনুশীলন করতে হবে, অর্থাৎ আমরা যে বলেছি যে প্রতিদিন চর্চা প্রয়োজন। কেন? কারণ হস্তশিল্পী বা ক্যালিগ্রাফি আয়ত্ত করার জন্য দুই ধরনের অনুশীলন প্রয়োজন, এক ধরনের নয়, বরং 2 ধরনের অনুশীলন। এক হচ্ছে চোখের অনুশীলন, অর্থাৎ চোখ সে দেখবে দেখবে দেখবে, তা দেখতে হবে। ক্যালিগ্রাফি বড় একটি সম্পর্ক কার সাথে? দেখার সাথে। আপনি যদি ভাষা আয়ত্ত করতে চান, এর সম্পর্ক হচ্ছে আল ইস্তেমা, শ্রবণের সাথে, কানের সাথে। তবে ক্যালিগ্রাফি এটা আয়ত্ত করার সম্পর্ক কার সাথে? পুরোটাই
দেখার সাথে দেখার সাথে সম্পর্ক। অতএব প্রতিদিন আমাদের দেখতে হবে, চোখের অনুসরণ করতে হবে। আরেকটি অনুসরণ হচ্ছে হাতের অনুসরণ। হাতের অনুসরণ অর্থাৎ আমরা হাত দিয়ে বেশি বেশি অনুসরণ করতে হবে। একবার লিখতে হবে, আবার লিখতে হবে, আবার লিখতে হবে, আবার আবার এরকম ভাবে বারবার 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 দৈনন্দিন এই হাতের অনুসরণ এবং চোখের অনুসরণ করতে হবে। তা আপনি যদি প্রতিদিন সময় করে 1 ঘন্টা, বেশি নয়, আমি 1 ঘন্টা প্রস্তাবনা রেখেছি, আপনি 1 ঘন্টা চর্চা করুন, প্রত্যেকদিন দেখুন এবং হাতের অনুসরণ করুন। ইনশাল্লাহ আপনি একজন আগামীর সফল ক্যালিগ্রাফার। তারপর আসি গভীর মনোযোগ এবং সূক্ষ্ম বিস্তারিত পর্যবেক্ষণের অভ্যাস গড়ে তুলতে হবে। গভীর মনোযোগ আর নজর আল জাইয়িদ, নজর আল জাইয়িদ, গভীর মনোযোগ অর্থাৎ ক্যালিগ্রাফির যেই লাউহাটি আমাদের সামনে আসবে, যে লেখার নমুনা লেখাটি আমাদের সামনে আসবে, এটা গভীর মনোযোগ দিয়ে এটা উপলব্ধি করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। এর যে সূক্ষ্ম বিস্তারিত তাফাসিল আছে, এই তাফাসিল আমাদের পর্যবেক্ষণ করতে হবে, গভীরভাবে অর্জন করতে হবে, অনুধাবন করতে হবে। আল্লামা ইবনুল খালদুন রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছে বিখ্যাত একজন ইতিহাসবিদ, লেখক এবং সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। আল্লামা ইবনু খালদুন, তার যে ভূমিকা আছে মুকদ্দমাত ইবনু খালদুনের ভূমিকা এই সম্পর্কে আমরা সবাই জানি। তো তিনি তার বিখ্যাত মুকদ্দমাত ইবনুল খালদুন এর মধ্যে বলেন, শিক্ষা একটি শিল্প, তাআল্লুম সিনাআহ, অর্থাৎ শিক্ষার যেই মনস্তান্ত্রিক একটা ব্যাপার শিক্ষা, এটাকে তিনি শিল্প হিসাবে উপস্থাপন করছেন। যে শিল্প, শিক্ষা অর্জন করা, শেখা, এটা হচ্ছে এটাও একটা শিল্প, যার জন্য জ্ঞান, দক্ষতা, নিয়মিত অনুশীলন ও প্রয়োগে কোমলতা প্রয়োজন। জ্ঞান, দক্ষতা, নিয়মিত অনুশীলন ও প্রয়োগে কোমলতা প্রয়োজন। التعلم صناعة تحتاج إلى علم، تحتاج إلى معرفة ومهارة ودربة ولطف في التطبيق ولطف في التطبيق। এক হচ্ছে আমাদের মারিফার প্রয়োজন, আমরা যে ক্যালিগ্রাফি, যেই হস্তশিল্পীটা আয়ত্ত করব, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাশোনা প্রয়োজন, মারিফা জ্ঞান প্রয়োজন। দ্বিতীয়ত, জ্ঞানটা এমন ভাবে অর্জন করতে হবে যে এটা দক্ষতায় পরিণত হবে। অর্থাৎ শুধু আমি এটা এমন, এটা এমন, এটা এমন বলবো না, বরং এটাকে আমি বাস্তবিক দক্ষতা, অর্থাৎ এটা পরিপূর্ণভাবে আমি প্রকাশ করতে পারবো, ব্যক্ত করতে পারবো, এই দক্ষতা, এটাও প্রয়োজন। নিয়মিত অনুশীলন, এটাও প্রয়োজন। ইবনে খালদুনের কথা থেকেই কিন্তু আমরা প্রমাণ পেয়ে গিয়েছি যে আমরা যদি ক্যালিগ্রাফি অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে নিয়মিত অনুসরণ করতে হবে। আমাদেরকে কি করতে হবে? নিয়মিত অনুসরণ করতে হবে। আর এটা হচ্ছে প্রয়োগে কোমলতা প্রয়োজন, অর্থাৎ আমরা যেটা বাস্তবায়ন করব, প্রয়োগ করব, এই প্রয়োগের মধ্যে কোমলতা, অর্থাৎ আমরা যে নিয়ম কানুনগুলো শিখব এবং জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান হিসাবে জ্ঞান অনুযায়ী তা প্রয়োগ করা, সেই জ্ঞান অনুযায়ী তা কি। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ক্যালিগ্রাফি আয়ত্ত করতে হলে অবশ্যই আমাদের প্রথমত সময়ে সংগঠিত পরিচালনা করতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে এবং এই সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে আয়ত্ত করতে হবে। প্রত্যেকদিন আমাদের কমসে কম কমপক্ষে 1 ঘন্টা নির্ধারণ করতে হবে। প্রতিদিন চোখের অনুসরণ, হাতের অনুসরণ করতে হবে। গভীর মনোযোগ সহকারে নমুনা লেখা দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং তা নিয়মিত প্রয়োগ করার চেষ্টা করতে হবে। আচ্ছা,
আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব, আমি আপনাদেরকে এখন কিছু প্রশ্ন করব হচ্ছে সহজে ক্যালিগ্রাফি আয়ত্ত করার জন্য আমাদের কি কি করতে হবে? নিয়মিত চোখ এবং হাতের অনুশীলন এবং নিয়মিত অনুশীলন, দক্ষ অনুশীলন। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা একটি জানতে পারলাম যে নিয়মিত চোখের অনুসরণ করতে হবে এবং হাতের অনুসরণ করতে হবে। এবার আসি, নিয়মিত আমাদেরকে কত সময় অনুসরণ করতে হবে? কমপক্ষে কমপক্ষে 1 ঘন্টা। সময়টা সকালবেলা হলে বেশি ভালো হয়। কমপক্ষে 1 ঘন্টা 1 কি ঘন্টা করতে হবে? অনুশীলন করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। আচ্ছা, তারপর গভীর মনোযোগ ও সূক্ষ্ম বিস্তারিত পর্যবেক্ষণের অভ্যাস গড়তে হবে। প্রতিদিন কি করতে হবে? অনুশীলনের সময়টা সকালে হলে বেশি ভালো হবে, যেহেতু সেই সময় মস্তিষ্ক শান্ত থাকে। নিরিবিলি পরিবেশে অনুশীলন করতে হবে। আচ্ছা আচ্ছা, নিয়মিত নিরিবিলি পরিবেশে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন জি, করতে হবে। তাদ্রিব চালিয়ে যেতে হবে। আচ্ছা, এটাকে বলা হয় আত-তাদরিব আল-বাসরি, আর তাদ্রিব আর বাসারে। আরেকটা হচ্ছে জি, তাদরিব আল-ইয়াদ, অর্থাৎ হাতের অনুশীলন, অপরদিকে হচ্ছে চোখের অনুশীলন। চোখের অনুশীলন। জি, এই দুটি চোখের অনুশীলন অনুশীলন আমাদের নিয়মিত কি জি, করতে হবে? করতে হবে। জি, করতে হবে। সবাই অংশগ্রহণ করি, আমাদের সাথে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে এবং বিষয়গুলো বসে পড়বে, মানে আমাদের এটা মৌলিক জ্ঞান হিসাবে আমাদের মস্তিষ্কে বসে পড়বে। তাই আমাদের সাথে সবাই আহ আলোচনা করার চেষ্টা করুন। আচ্ছা, ক্যালিগ্রাফি বা হস্তশিল্পী শেখার কিছু উপকারিতা বলুন। স্পষ্ট করে জি, সুন্দর লেখা সত্যকে স্পষ্ট করে। আচ্ছা আচ্ছা, সুন্দর হস্তলিপি সত্যকে স্পষ্ট করে। আল খত্তু আল হাসান ইয়াজিদু আল হক্ক উদুহা, আল খত্তু আল হাসান ইয়াজিদু আল হক্ক উদুহা। আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি, আমরা মাত্র 1-2টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আমাদের আরো অনেক পয়েন্ট বাকি আছে, আমরা সবগুলো শেষ করবো। আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটি বাকি আছে, তা হচ্ছে কওয়াইদ খত্তুরুকা নিয়মাবলী। আচ্ছা, আরেকটি বড় একটি উপকারিতা বলুন। পাঠ্যযোগ্য করে। আচ্ছা, সুন্দর হস্তলিপি ক্যালিগ্রাফি পাঠ্যযোগ্যতা বৃদ্ধি করে। জি, তারপর আর সুন্দর হস্তলিপির দ্বারা মস্তিষ্কের রোগ দূর হয়, মাশাআল্লাহ, মানসিক রোগ দূর হয়। জি মাশাআল্লাহ, সুন্দর হস্তলিপির মাধ্যমে, হস্তলিপি চর্চার মাধ্যমে মানসিক রোগ দূর হয়, মনের প্রশান্তি দূর হয়। তৈরি হয়। এটাকে বলা হয় আত-তারবিহ, আত-তারবিহ, আত-তারবিহ আন-নাফসি, মনের প্রশান্তি অর্জন। আমরা মধ্যে বলেছি যে মানুষ দুইটি উপাদানে সৃষ্ট, একটা হচ্ছে মাদ্দাতু আর রূহ, মাদ্দাতু আর জাসাদ। তো মাদ্দাতু আর রূহ এর জন্য ক্যালিগ্রাফি, হস্তশিল্পী শিল্প আয়ত্ত করা খুবই প্রয়োজন। আচ্ছা, মানব সভ্যতার জন্য হস্তশিল্পীর কোনো ভূমিকা আছে কি? মানব সভ্যতার ঐতিহ্য জি, হস্তশিল্পী মানব সভ্যতার ঐতিহ্যকে ফুটিয়ে তোলে, শিল্প ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। মানব সভ্যতার সেবা করে, শিল্প, মানব সভ্যতাকে রক্ষা করে। আচ্ছা,
হস্তশিল্পী বা হস্তশিল্প বা ক্যালিগ্রাফি না থাকলেও আমরা পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করতাম। জি না। না না, যেহেতু হাতের লেখার দ্বারা জ্ঞান বিকশিত হয়েছে, হাদিস এসেছে হাতের লেখার দ্বারা, তফসির এসেছে হাতের লেখার দ্বারা, কোরআন হাতের লেখার দ্বারা আমাদের কাছে এসেছে। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ জ্ঞান আমাদের কাছে হাতের লেখার দ্বারা মাধ্যমে এসে। জি, হস্তশিল্পের মাধ্যমেই অধিকাংশ জ্ঞান বিজ্ঞান আমাদের পর্যন্ত বিশুদ্ধভাবে এসেছে। এসে পৌঁছেছে। এবং আমাদের প্রজন্ম তারা যে শিখবে, অর্জন করবে, তারা উম্মা মুসাক্কাফা হবে। এর জন্য আমাদের কি করতে হবে? সুন্দর হস্তলিপি ও জ্ঞান আহরণের প্রয়োজন। আহরণ করতে হবে। যে হস্তশিল্প এর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যে জ্ঞান অর্জন করেছি, লাভ করেছি বা পেয়েছি তা পৌঁছে দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের উপর কি একটি আমানা, এটি আমাদের জন্য কি একটি আমানা। আমানত। জি। আচ্ছা, তারপর আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাই। জি, খত্তেরুকার নিয়মাবলী। এখন আমরা আলোচনা করব খত্তেরুকার নিয়মাবলী, সাধারণ কিছু নিয়মাবলী। আচ্ছা, প্রথম যেই ইয়াটি আলোচনা করব তা হচ্ছে অধিকাংশ অক্ষর খত্তেরুকার মধ্যে। আমরা আজকে 8টি নিয়ম বলবো ইনশাআল্লাহ। খত্তেরুকার 8টি নিয়ম আলোচনা করব, সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং আয়ত্ত করার চেষ্টা করবেন। 8টি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে অধিকাংশ অক্ষর সরাসরি লাইনের উপরে লেখা হয়। অধিকাংশ অক্ষর সরাসরি লাইনের উপরে লেখা হয়, অর্থাৎ লেখার যে সতর রয়েছে, সতর, এই সতরের উপর অধিকাংশ অর্থাৎ 28টি বা 29টি অক্ষরের অধিকাংশই কি করা হয়? লাইনের উপরে লেখা হয়। আর অ্যারাবিক ক্যালিগ্রাফির মধ্যে, বিশেষ করে খত্তেরুকার মধ্যে লাইন এর বিরাট ভূমিকা রয়েছে। অর্থাৎ কারো লাইন যদি সুন্দর হয়ে যায়, কারো লেখা যদি একেবারেই যেই সমস্ত অক্ষর লাইনের উপরে থাকার কথা তা লাইনের উপরে থাকে, তাহলে তার লেখা 30% এভাবেই সুন্দর হয়ে যাবে। বাকি 70% অন্যান্য নিয়ম কানুন অনুযায়ী শব্দ অক্ষর লেখার মাধ্যমে হবে। আর 30% স্বাভাবিকভাবে সে যদি তার লাইন বজায় রাখতে পারে, তাহলে তার লেখা সুন্দর হবে 30%। তাহলে আমরা জানতে পারলাম অধিকাংশ অক্ষর সরাসরি লাইনের উপরে লেখা হবে। তৃতীয় নিয়ম, কিছু অক্ষর শব্দের শেষে লাইনের নিচে নামে। কিছু অক্ষর শব্দের শেষে লাইনের নিচে নামে। সীমিত কিছু শব্দ অক্ষর, তা হচ্ছে 60টি অক্ষর লাইনের নিচে নেমে থাকে। এটা হচ্ছে জিম, হা, খ, আইন, গাইন, মিম, হা। এই যে 60টি অক্ষর রয়েছে, এই 60টি অক্ষর লাইনের নিচে নেমে থাকে। এই 60টি অক্ষরকে একটি শব্দে সহজে মনে রাখার জন্য বলা হয় জুমুআ। জুমুআ, জুমুআ, এই যে ইয়াউমুল জুমআ, জুমার দিন, জুমুআ, এই যে শব্দটি আছে, এই শব্দ সমষ্টির মধ্যেই কি রয়েছে? 60টি অক্ষর রয়েছে। জিন, জিম, মিম, আইন, হা। জিম এর মধ্যে রয়েছে জিম, হা, খ। আইনের মধ্যে রয়েছে আইন, গাইন। এই 5টি, মিম 6টি, হা 7টি। এই 7টি অক্ষর লাইনের নিচে আসে। আর বাকি যে অক্ষরগুলো আছে আরবি ভাষার মধ্যে সবগুলোই লাইনের উপরে থাকে, কোনো অবস্থায় লাইনের নিচে আসবে না লেখার মধ্যে। তৃতীয় নিয়ম,
হা অক্ষর, হা অক্ষর নিয়ে বিশেষ একটি নিয়ম আছে। শব্দের মাঝে সামান্য নিচে নামে। হা, এই শব্দটি যদি, বর্ণটি যদি মাঝে আসে, শব্দের মাঝে আসে, তাহলে এটা সামান্য নিচে নামে, সামান্য, অল্প একটু। এটা আমরা সরাসরি যখন লেখালেখিতে যাব তখন দেখতে পারবেন। শব্দের শুরু ও শেষে রেখার উপরেই থাকে। তবে শব্দের শুরু অথবা যদি শেষে আসে হাটি, তাহলে এটি রেখার উপরেই থাকে, লাইনের উপরেই থাকে, লাইনের নিচে নামে না। তাহলে হা যে অক্ষরটি আছে এটি শুধুমাত্র একটি অবস্থায় লাইনের নিচে আসে। কোন অবস্থা সেটি? যখন এটি শব্দের মাঝে আসে, শব্দের মাঝে আসে। মাঝে আছে। জি। চতুর্থ নিয়ম, ফাঁকা ও পূর্ণ অক্ষর। ফাঁকা, এটাকে আরবিতে বলা হয় মুফরগ, মুফরগ। আর পূর্ণ, এটাকে বলা হয় মাতমুসা, মাতমুসা। তাহলে আল হুরুফ আল মুফরগ, আল হুরুফ আল মাতমুসা। জি। ফাঁকা ও পূর্ণ অক্ষর, অর্থাৎ কোন অক্ষরগুলো এর মাঝে লেখার মধ্যে ফাঁকা থাকবে আর কোন অক্ষরগুলোর মাঝে কোনো ফাঁকা থাকবে না। আচ্ছা, এর মধ্যে সব সময় ফাঁকা থাকে, কিছু হচ্ছে সব সময় পূর্ণ থাকে, আর কিছু অক্ষর আছে কখনো ফাঁকা থাকে, কখনো পূর্ণ থাকে, কখনো থাকে মুফরগা, কখনো হয় মাতমুসা। সব সময় ফাঁকা থাকে যে সমস্ত অক্ষর সব সময় কি থাকে, ফাঁকা থাকে, এর মধ্যে রয়েছে জিম, হা, খ, সদ, দদ, হা, কাফ। কয়টি অক্ষর? 7টি 7টি। অক্ষর। জি, মাশাআল্লাহ, 7টি অক্ষর। জিম, হা, খ, সদ, দদ, হা, কাফ। এই 7টি অক্ষর, এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুফরগা, আল হুরুফ আল মুফরগা। মুফরদ। অর্থাৎ সবসময় ফাঁকা থাকে, এর মাঝে সবসময় ফাঁকা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এই যে সদ, সদ এখানে দেখা যাচ্ছে সদ, এটিকে যখন আমরা লিখছি এই মাঝে কি আছে, ফাঁকা আছে। দদ, এর মাঝেও কি আছে, ফাঁকা আছে। ফাঁকা। এরকম ভাবে হা, এর মাঝেও ফাঁকা আছে। ফাঁকা। জি। বাকি অক্ষরগুলো যখন আরেকটি অক্ষরের সাথে মিলিয়ে লেখা হয় তখন এর মধ্যে কি রয়েছে, কি থাকে, ফাঁকা থাকে। আচ্ছা, তারপরে আসে দ্বিতীয় প্রকার, সব সময় পূর্ণ থাকে। সব সময় কি থাকে, পূর্ণ। পূর্ণ থাকে খত্রকার মধ্যে। আমরা কিন্তু আলোচনা করছি কোন রুকা নিয়ে, কোন খত নিয়ে? জি, খত্তে রুকা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব খত্তে রুকা স্টাইল নয়, এটা সাধারণ লেখা, কম্পিউটার টাইপ লেখা। জি, নাস লেখা। তো এটিকে যখন আমরা খত্তে রুকায় পরিবর্তন করব তখন মিম এবং ওয়াও এর মাঝে কোনো রূপ ফাঁকা থাকবে না, কোনো ফাঁকা থাকবে না, থাকবে না। সবসময় এটা পূর্ণ থাকবে। পূর্ণ থাকবে। জি। তারপর কখনো ফাঁকা, তৃতীয় প্রকার, কখনো ফাঁকা, কখনো পূর্ণ। পূর্ণ। আচ্ছা, কিছু অক্ষর সব সময় কখনো ফাঁকা, কখনো পূর্ণ। এর মধ্যে আছে আইন,
গাইন ফা কফ, আইন গাইন ফা কফ। এই 4টি অক্ষর কখনো ফাঁকা হয়, কখনো পূর্ণ হয়। বুঝেছেন? আচ্ছা, তারপরে এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। আমরা জানতে পারলাম কিছু অক্ষর মুফরগ আর কিছু হচ্ছে মাতমুসা। এর মধ্যে কিছু অক্ষর সবসময় ফাঁকা থাকে, কিছু অক্ষর সবসময় পূর্ণ থাকে, আর কিছু অক্ষর কখনো ফাঁকা আর কখনো পূর্ণ। জি। তারপর খত্তে রুকার নিয়মাবলী, আমরা দ্বিতীয় পার্ট খত্তে রুকার 4টি নিয়ম পড়েছি। 5 নাম্বার নিয়ম নিয়ে আমরা এখন আলোচনা করব। 5 নাম্বার নিয়ম হচ্ছে বিন্দুগুলো সবসময় সংযুক্ত ভাবে লেখা হয়। বিন্দুগুলো অর্থাৎ নোক্তা, নোক্তা যেমন তা, দুই নোক্তা, এই দুই নোক্তা পরস্পর একবারে লাগিয়ে লাগিয়ে লেখা হবে। দুটি নোক্তা পরস্পর লাগিয়ে লাগিয়ে দেওয়া হবে, আলাদা আলাদা ভাবে নয়, বরং একসাথে সংযুক্ত ভাবে। তাহলে বিন্দুগুলো মানে হচ্ছে নোক্তাগুলো, যে নোক্তা দেওয়া হয় নোক্তাগুলো সংযুক্ত ভাবে লেখা হয়। আচ্ছা, 6 নাম্বার নিয়ম হচ্ছে সিন এবং শিন, সিন এবং শিন এই দুই অক্ষরে দাঁত থাকে না। সিন এবং শিন এই দুই অক্ষরে কি থাকে না? দাঁত থাকে না। অর্থাৎ সিন এবং শিনে দেখতে পাচ্ছি আমরা 2টি 3টি করে দাঁত, কিন্তু রুকার মধ্যে এই দাঁত থাকে না। এটি আসলে একটি স্টাইল, অর্থাৎ রুকার মধ্যে সিন শিন লেখার একটি স্টাইল হচ্ছে কোনো দাঁত থাকবে না, আবার আরেকটি স্টাইল হচ্ছে দাঁত থাকবে। তবে দাঁত না থাকা, দাঁতহীন ভাবে লেখা, এটাই হচ্ছে প্রসিদ্ধ রূপ, এটাই বহুল ব্যবহৃত। এটা কেমন একটা নিয়ম হয়ে গেছে যে সিন শিনের মধ্যে কোনো কি থাকে না, দাঁত থাকে না। এটা আমরা বিস্তারিত কিভাবে দাঁত থাকে বা থাকে না, এটা আমরা যখন প্র্যাকটিক্যালি লেখা শুরু করব তখন আমরা শিখে নেব ইনশাআল্লাহ। 7 হচ্ছে রুকা হস্তলিপির আকার নাস হস্তলিপির চেয়ে ছোট। রুকা হস্তলিপির যে আকার, হরফের যে সাইজ, মাকাস মিকিয়াস, তা নাসখের আকার থেকে কি ছোট। 8 নম্বর নিয়ম হচ্ছে সাধারণত এই হস্তলিপিতে তাশকিল বা হরকত ব্যবহার করা হয় না। এটা আমরা আগেও আলোচনা করেছি এই নিয়মটি, যে হস্তলিপিতে সাধারণত কি ব্যবহার করা হয় না, তাশকিল বা হারাকাত ব্যবহার করা হয় না। এটা তাশকিল ছাড়াই ব্যবহার করা হয় এমন একটি খত। আচ্ছা, এই ছিল আমাদের আজকের খত্তে রুকা বা ক্যালিগ্রাফি নিয়ে আলোচনা। আমাদের পরবর্তী আলোচনা হবে আজকের অ্যারাবিক স্পোকেন এর বেসিক একটি ক্লাস, অর্থাৎ পরিচিতি পর্ব। আমরা একটু রিভিউ দিয়ে নিই। আমরা নিয়মাবলীর মধ্যে কি পড়লাম? তা আমরা 8টি নিয়ম জেনেছি। এক হচ্ছে অধিকাংশ অক্ষর সরাসরি লাইনের উপরে লেখা হয়। দ্বিতীয়ত 7টি অক্ষর লাইনের নিচে আসে। হা অক্ষর লাইন শব্দের মাঝে আসলে সামান্য নিচে নামে, কিন্তু শুরু এবং শেষে আসলে লাইনের উপরে থাকে। কিছু অক্ষর আছে মুফরগ ফাঁকা, আর কিছু অক্ষর মাতমুসা পূর্ণ, সবসময় ফাঁকা থাকে। এর মধ্যে জিম হা খ সদ হা কাফ সবসময় পূর্ণ থাকে। মিম ওয়াও কখনো ফাঁকা কখনো পূর্ণ। আইন গাইন ফা কফ। তারপর আমরা জেনেছি বিন্দুগুলো সবসময় সংযুক্তভাবে লেখা হয়। সিন এবং শিন অক্ষরে দাঁত থাকে না। রুকার হস্তলিপির আকার হস্তলিপির চেয়ে ছোট। সাধারণত এই হস্তলিপিতে তাশকিল ব্যবহৃত বা ব্যবহার করা হয় না। আমরা এখন এই নিয়মাবলীর উপর কিছু সাধারণ প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, অনেক বেশি উপকৃত হবেন আশা করি।
আমরা আজকে খত্তে রুকার কয়টি নিয়ম নিয়ে আলোচনা করেছি? 8টি। খত্তে রুকার আমরা 8টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম প্রথম নিয়ম ছিল কি? আমাদের প্রথম নিয়ম বোঝা যায় না। আমাদের প্রথম নিয়ম ছিল কি খত্তে রুকার? সবগুলো অক্ষর লাইনের উপরে থাকবে। জি মাশাআল্লাহ, সবগুলো অক্ষর লাইনের উপরে থাকবে। তারপর উপরে থাকবে। জি দ্বিতীয় নিয়ম কিছু হরফ লাইনের আওয়াজ, আপনাদের আওয়াজ অনেকের ক্লিয়ার আসছে না, একজন একজন করে বলি প্লিজ। সবাই মাইক্রোফোন অন অফ রাখি, একজন অন করে উত্তর দিব, শুধু একজন, তারপর আরেকজন, এরকম ভাবে। আমাদের দ্বিতীয় নিয়ম কি ছিল? কিছু অক্ষর শব্দের শেষে লাইনের নিচে থাকবে নামে। আচ্ছা, সেই অক্ষরগুলো কি কি? আহ, জিম, হা, খ, আইন, গইন, মিম, হা, আচ্ছা যেগুলোকে মা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যে আরেকজন এখন বলবেন, আরেকজন উত্তর দেবেন যে এই 7টি শব্দ অক্ষরকে একটি শব্দে ব্যক্ত করা হয়, সেই শব্দটি কি? জুমুয়া। জি মাশাআল্লাহ। জি, তারপর আরেকজন হা অক্ষর হ্যাঁ, হা অক্ষর এর নিয়মটি কি? শব্দের শুরু আর শেষে লাইনের উপরেই থাকবে আর শব্দের মাঝখানে সামান্য নিচে নামবে। জি মাশাআল্লাহ, শব্দের শুরু এবং শেষে উপরেই থাকবে আর শব্দের মাঝখানে আসলে সামান্য নিচে নামবে। নিচে নামবে। জি, তারপর চতুর্থ নিয়ম কিছু ফাঁকা আর কিছু পূর্ণ অক্ষর রয়েছে, যেগুলো সবসময় ফাঁকা থাকে, আবার কিছু অক্ষর যেগুলো সবসময় পূর্ণ, আর তবে কখনো ফাঁকা কখনো পূর্ণ, এরকম কয়েকটা হরফ আছে। আচ্ছা আচ্ছা, মিম এবং ওয়াও এই দুটি অক্ষর জি সবসময় ফাঁকা থাকে। জি না, সবসময় পূর্ণ থাকে। মিম এবং ওয়াও সবসময় পূর্ণ পূর্ণ থাকে। থাকে। জি, আচ্ছা তারপরে আসি সিন এবং শিন এর সবচেয়ে বেশি প্রচলিত রূপ কোনটি? দাঁত সহ না দাঁতবিহীন? আহ দাড়ি দাঁত থাকে না। জি দাঁতবিহীন। সিন এবং সিন অক্ষরের দাঁত মানে দাড়ি থাকে না, দাড়ি। দাড়ি বলতে এখানে দাঁত উদ্দেশ্য, এই যে ইয়া করা হয়, দাঁত লেখা হয়, এটা নয়। আচ্ছা, রুকা হস্তলিপির সাইজ এটি নস্কের জি তুলনায় অনেক আকারে অনেক বেশি বড়। ছোট ছোট অনেক বেশি কি? আকার ছোট। আকার ছোট। আচ্ছা, অবশ্যই সৌন্দর্যের জন্য খদ্দের রুকার মধ্যে তাশকিল ব্যবহৃত হয়। আজকাল ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, সকলে মাইক্রোফোন এবার অন করে অফ করে দেই, একটু মাইক্রোফোন অফ করে দেই। জি মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা খত্রকার 8টি নিয়ম জানতে পেরেছি। মৌলিকভাবে আমরা খত্রকার 8টি নিয়ম এই দর্শের মধ্যে আলোচনা করছি। প্লিজ মাইক্রোফোনগুলো অফ করে দেই, মাইক্রোফোনগুলো অফ রাখি। আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনা যাব, তা হচ্ছে বেসিক অ্যারাবিক স্পোকেন। আমরা গত দর্শে পুরো ক্লাসেই শুধু ক্যালিগ্রাফি নিয়ে আলোচনা করেছি। এই দর্শের বড় একটা অংশ ছিল ক্যালিগ্রাফি নিয়ে। আমরা এখন রুকা অ্যারাবিক স্পোকেন নিয়ে প্রাথমিক একটি ক্লাস পরিচালনা করব। আচ্ছা, আমাদের ক্লাসটি কেমন হবে? অ্যারাবিক স্পোকেন ক্লাসটি কেমন হবে? ক্লাসটি পূর্ণই ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ যতজন সদস্য এই ক্লাসে যুক্ত আছেন সকলেই আমার সাথে সাথে পড়তে হবে, আমার সাথে সাথে বলতে হবে। অর্থাৎ স্পোকেন স্পোকেন যে বিষয়টি আছে এটা অনুধাবন করা বা মুখস্থ করা এর সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের অনেক ওয়ার্ড মুখস্থ আছে,
আমাদের অনেক বাক্য মুখস্থ আছে, অনেক কিছু মুখস্থ আছে, কিন্তু আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা বলার চর্চা করিনি। বলাটা এর পুরো সম্পর্কই হচ্ছে কার সাথে? চর্চার সাথে। আমরা যত বেশি চর্চা করব, মুখ দিয়ে বলবো, তখনই আমাদের এই বলাটা হবে। তাই আমাদের ক্লাস পুরোটাই ইন্টারঅ্যাক্টিভ একটি ক্লাস হবে। আপনারা সকলে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের মাইক্রোফোনেই অন থাকবে এবং আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি। বেসিক অ্যারাবিক স্পোকেন পরিচিতি পর্ব, অর্থাৎ তারিফ বিন নাফস। আমরা কিভাবে একে অপরের সাথে পরিচয় হব এই বিষয় নিয়ে। প্রথমত আমাদের আলোচনা হবে শুভেচ্ছা ও সম্ভাষণ। শুভেচ্ছা ও সম্ভাষণ অর্থাৎ একজনকে দেখলেই প্রথমে আমরা কিভাবে তাকে স্বাগতম জানাবো, কিভাবে সম্ভাষণ বা শুভেচ্ছা বাণী জানাবো, এটা আমরা শুরুতেই জেনে নিব। এটা আমাদের প্রথম অংশ। মারহাবা, আমার সাথে সাথে বলুন, সবাই বলতে হবে মারহাবা مرحبا মারহাবা 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 মারহাবা। মারহাবা مرحبا স্বাগতম। স্বাগতম স্বাগতম মারহাবান অর্থ কি? স্বাগতম মারহাবান অর্থ স্বাগতম। স্বাগতম জি। স্বাগতম তাহলে আমরা কাউকে দেখলে প্রথমে আমাদের বন্ধু অথবা যাকে দেখবো আমরা কি বলতে পারি আরবিতে? মারহাবা, স্বাগতম। মারহাবা 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 مرحبا মারহাবা। মারহাবা আমার সাথে সাথে সবাই বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আমার থেকে দুটি জিনিস আপনারা পেতে পারেন এই স্পোকেনের মধ্যে। এক হচ্ছে বিশুদ্ধ উচ্চারণ, অর্থাৎ শব্দটির বিশুদ্ধ যে উচ্চারণ আছে এই উচ্চারণ। দ্বিতীয়ত বিশুদ্ধ যে লাহাজা অর্থাৎ ভঙ্গি। আরবরা যেভাবে যে ভঙ্গিতে উচ্চারণ করে থাকে, বলে থাকে, সেই ভঙ্গি আমার থেকে পাবেন ইনশাআল্লাহ। তাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন যাতে আপনার মধ্যে সেই বিশুদ্ধ উচ্চারণ এবং সেই বিশুদ্ধ ভঙ্গিটি চলে আসে। আবার বলি মারহাবা مرحبا মারহাবা مرحبا مرحبا মারহাবা مرحبا আহলান ওয়া সাহলা اهلا وسهلا أهلا وسهلا আহলান ওয়া সাহলা اهلا وسهلا أهلا আহলান وسهلا ওয়া সাহলা اهلا وسهلا আহলান ওয়া সাহলা أهلاً وسهلاً আহলান ওয়া সাহলা اهلا وسهلا আহলান ওয়া সাহলা اهلا وسهلا আচ্ছা, কার জন্য একটু সাউন্ডটা বেশি হচ্ছে বলতে পিছনের ব্যাকগ্রাউন্ড আসছে, যার কারণে অনেক বেশি সাউন্ড হচ্ছে। যার এরকম সমস্যা আছে ব্যাকগ্রাউন্ড একটু ক্লিয়ার করার চেষ্টা করুন। তাওহীদ ভাই হয়তো যার ব্যাকগ্রাউন্ড সমস্যা মাইক্রোফোনটি অফ রাখলেও চলবে। মনে হচ্ছে তাওহীদ ভাই ভাই যার ব্যাকগ্রাউন্ডের সমস্যা একটু মাইক্রোফোনটি অফ রাখি কষ্ট করে প্লিজ। ঠিক হয়ে গেছে আচ্ছা, ভালো হলে আমাদের সাথে থাকুন। আচ্ছা, আহলান ওয়া সাহলা أهلاً أهلا وسهلا আহলান ওয়া সাহলা। أهلاً وسهلاً أهلا وسهلا সবার আওয়াজ শুনতে চাই, একেবারে সবার। আহলান ওয়া সাহলা أهلا وسهلا আহলান ওয়া সাহলা أهلا وسهلا আপনাকে স্বাগতম। আহলান ওয়া সাহলান এর অর্থ কি? স্বাগত আপনাকে স্বাগত। আহলান ওয়া সাহলা এর অর্থ আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি এরকম করব যে সকলের মাইক্রোফোন গুলো এখান থেকে আনমিউট করে দেব, কিন্তু আপনারা আমার সাথে সাথে পড়বেন। জি জি ওস্তাদ, বুঝি নাই। এমন করে দিব কি সকলের মাইক্রোফোন অফ করে দিব
কিন্তু আমি বলার পর আপনারা আমার সাথে সাথে বলবেন, মানে মাইক্রোফোন অফ থাকবে কিন্তু পড়বেন। তখন কি ওস্তাদ আপনি শুনতে পারবেন না, আমি শুনতে আমাদের পারবো না। উচ্চারণটা? হ্যাঁ, এটা সমস্যা হবে, আমি শুনতে পারবো না। তবে এখন আমাদের উচ্চারণটা যে ভুল হলো না শুদ্ধ হলো, এটা আমরা তখন পরবর্তী কিভাবে আপনাকে বলবো? হ্যাঁ, এটা সমস্যা বাস্তবেই। এইভাবে থাকলেই মনে হয় ভালো হয়, আপনি আচ্ছা আমাদের জি, ভুলগুলো মানে ঠিক আচ্ছা করে দিতে ঠিক পারবেন। আছে, ইনশাআল্লাহ। যারটা সমস্যা সে মিউট করে রাখুক। আচ্ছা ঠিক আছে, ওকে। আহলান একটি ওয়া কথা সাহলান। ছিল, এই যে আচ্ছা জি বলেন। আহলান ওয়া সাহলান। এই যে এখানে মানে মেয়েদের বয়সটা না হলে কেমন হয়? অনেক ভালো হয়, আমার আমরা কাছে মনে এমনটাই হয়। আশা করি। ওনারা শুধু শুনুক, ওনারা না বললেই তো হয়। এই ওনারা মিউট করে বলতে পারে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি আরেকটু কথা বলতে চাই, বলতে পারবো? জি বলেন। ওস্তাদ আমি একটু কথা বলতে চাই, বলতে পারবো? জি বলেন। যে আপনার সাথে পার্সোনাল ভাবে কথা বলা কখনো কি সুযোগ হবে বা যাবে এরকম? জি, অবশ্যই। মানে আপনি মনে হয় আপনার সাথী ভাই গেছেন আরিফ বিন খলিল সাহেব, চেনেন? জি, আরে বলি। ওনার সাথে আমি হাতের লেখার কাজ করি, আপনাদের একাডেমিতে আচ্ছা লেখালেখির কাজ করি। মাশাআল্লাহ। আপনার কথা বলছে। মাশাআল্লাহ। ওনাকে আমাকে বলছে যে সালাম দিয়ে আমাকে আশা করি চিনবে। মাশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি আছি এক জায়গায় খেদমতে আহমদ এডুকেশন, জুবাইর স্যার স্পোকেন ইংলিশের এখানে। আচ্ছা মাশাআল্লাহ। তা আমি একটু পার্সোনাল ভাবে আপনার সাথে পরামর্শ সাপেক্ষে কিছু কথা বলতে চাই, কখন ফোন দেবো বা আসার বিষয়ে একটু জানতে আচ্ছা, পারবো? সমস্যা নেই। এই আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমি যে মেসেজ গ্রুপ দিয়ে থাকি, সেখান থেকে আপনি ইনবক্স করবেন আমাকে ইনশাআল্লাহ, কষ্ট করে হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। গ্রুপের মধ্যে যে আমার নাম্বারটি আছে, এর থেকে সরাসরি ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমরা পরস্পর পরিচিত হব এবং আলোচনা করব। আপনার সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তো মেসেঞ্জারে লক দিলে পাবো? হ্যাঁ, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, গ্রুপ থেকে সেটা পাওয়া যাবে। আচ্ছা, তারপর আমরা আসি আমাদের পরবর্তী। ঠিক আছে, আমরা আসি। ঠিক আছে ওস্তাদ, ধন্যবাদ। জি ধন্যবাদ। আহলান ওয়া সাহলা। আহলান ওয়া আহলান ওয়া সাহলান। সাহলা। আহলান ওয়া সাহলা। আহলান ওয়া আহলান ওয়া সাহলান। সাহলা। আহলান ওয়া 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 সাহলা। এর অর্থ কি? আপনাকে স্বাগতম। স্বাগত। আপনাকে স্বাগত। স্বাগতম। জি, এটা হচ্ছে সম্ভাষণ বা শুভেচ্ছা জানানোর একটি ভাষা। এর আরেকটি ভাষা হচ্ছে সালাম, সরাসরি সালাম বিনিময় করা। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। তো এটাও আমরা একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 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 আচ্ছা, তাহলে আমরা শুভেচ্ছা বা সম্ভাষণ এর জন্য কি বলবো? শুভেচ্ছা বা সম্ভাষণের জন্য মারহাবান। প্রথমে আহলান মারহাবা, ওয়া সাহলা, তারপর এটাই। আহলান ওয়া সাহলান। আহলান ওয়া সাহলান, অথবা আহলান ওয়া সাহলা, মারহাবা। জি আসসালামু আলাইকুম, এটাও ব্যবহার করতে পারি। অথবা বলতে পারি আসসালামু আলাইকুম মারহাবা, এটাও বলতে পারি, মিলিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম মারহাবা। আচ্ছা, তারপরে আসি এরপরে আমরা কি বলবো? অবশ্যই আমরা তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করব। তো এর জন্য বলতে হবে কৌশল প্রশ্ন ও উত্তর। কৌশল প্রশ্ন ও উত্তর। কাইফা হালুক। কাইফা হালুক। কাইফা কাইফা হালুক। হালুক। কাইফা হালুক। হালুক। কাইফা হালুক। কাইফা কাইফা হালুক। হালুক। কাইফা হালুক। কাইফা কাইফা হালুক। হালুক।
কাইফা হালুক كيف كيف حالك حالك কাইফা হালুক كيف حالك কাইফা হালুক كيف كيف حالك حالك আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন কাইফা হালুক এর অর্থ আপনি কেমন আছেন? কেমন আছেন? জি কাইফা হালুক كيف كيف حالك حالك কাইফা হালুক كيف كيف حالك আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আছেন আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ أنا أنا بخير بخير الحمد الحمد لله لله আনা বিখাইর الحمد لله আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ أنا أنا بخير بخير الحمد لله আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ أنا أنا بخير الحمد لله আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ أنا أنا بخير بخير الحمد الحمد لله لله আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মাসমুক জি বলেন মাসমুক 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 এটা একটি প্রশ্নবোধক مسموك মাসমুক 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 مسموك মাসমুক মাসমুক আপনার নাম কি? আপনার নাম কি? মাসমুক 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 দ্রুত পড়তে হবে নাকি জি মাসমুক 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 আপনার নাম কি? আপনার নাম কি? ইসমি মুহাম্মদ اسمي ইসমি محمد মুহাম্মদ ইসমি اسمي মুহাম্মদ محمد محمد ইসমি মুহাম্মদ اسمي ইসমি محمد মুহাম্মদ ইসমি মুহাম্মদ اسمي محمد ইসমি মুহাম্মদ اسمي ইসমি محمد محمد আমার নাম মোহাম্মদ محمد আমার নাম আমার নাম মুহাম্মদ। মোহাম্মদ জি। তাহলে মাসমুক এর অর্থ আপনার নাম কি? এর উত্তরে কি হবে? أنا اسمي محمد. اسمي محمد ইসমি মোহাম্মদ محمد জি। তাহলে আমরা আপনারা যারা এখানে আছেন দুজন করে এই হেওয়ারটি পরিচালনা করুন তো। শুরু থেকে একজন বলবেন মারহাবা, তারপরে আরেকজন আহলান ওয়া সাহলান, একজন বলবেন আসসালামু আলাইকুম, আরেকজন ওয়ালাইকুম আসসালাম, এরকম ভাবে পূর্ণটি একবার শেষ করুন দেখি। দুইজন জি مرحبا أهلا وسهلا أهلا وسهلا وعليكم السلام ورحمة الله كيف حالك؟ الحمد لله أنا بالخير الحمد لله أنا بخير الحمد لله مسموك اسمي محمد اسمي محمد জি ما شاء الله জি মাশাআল্লাহ। আরেকবার আরো দুজন আরেকবার مرحبا জি আরেকজন أهلا বলুন। وسهلا أهلا وسهلا السلام عليكم وعليكم السلام كيف حالك أنا بخير الحمد لله ما اسمك اسمي محمد আচ্ছা এখন ইসমি আমার মোহাম্মদ জানার বিষয় ছিল জি। উস্তাদের কাছে যে কোথাও ভুল হইলো কিনা। না স্বাভাবিকভাবে আমরা প্রথম ইয়াতে আছি কিছু আপনাদের মানে বলার যে লাহাজা সাধারণত একটু ধীরগতি আছে, ধীরগতি অর্থাৎ মাসমুক একটু ধীরে ধীরে আসবে। তো এটা আমরা প্র্যাকটিস করতে করতে এক সময় বলার যে ভাষা অর্থাৎ বলার ভাষার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত বলা, দ্রুত ব্যক্ত করা। জি মাসমুক জি জি ইসমি মোহাম্মদ আনা বিখাইর আলহামদুলিল্লাহ কাইফা হালুকা আখি, এই দ্রুত এক টানের উস্তাদ। মধ্যেই এরকম একটি ভাব। জি আরেকটু আনা বিখাইর বললে কি ভুল হবে? আনা বিখাইরান বলছে আনা বিখাইর। না, এটা আপনি যেভাবে বলেন আনা বিখাইর, আনা বিখাইরিন, আলহামদুলিল্লাহ। সাধারণত বলার ভাষার মধ্যে শেষ যেই অক্ষরটি থাকে এটি সুকুন হয়, সাকিন হয়। যেমন কাইফা হালুক, মূলত ছিল কি জি, জি। কাইফা হালুকা,
সেটা না বলে কি বলা হয় জি। কাইফা হালুক। তারপরে মাসমুক, মাসমুকা এর জায়গায় মাসমুক, এরকম হবে। বুঝতে পেরেছেন? আনা বিখাইর। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি, আজকে আর দীর্ঘ করব না। জি 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 সময় ভিত্তিক সম্ভাষণ, সময় ভিত্তিক সম্ভাষণ। আচ্ছা, আমরা সকালে কিভাবে সম্ভাষণ জানাবো, তারপরে দুপুরে, রাতে। তো সবাহাল খাইর, সুবহানাল খাইর জি صباح الخير সবাই বলি সবাহাল খাইর, সুবহানাল صباح الخير সবাহাল খাইর, صباح الخير সবাহাল খাইর, صباح الخير صباح الخير সবাহাল খাইর। صباح الخير এর অর্থ কি? সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত সবাহাল খাইর। সুপ্রভাত জি। তারপর হচ্ছে সবাহান নূর, صباح সুবহানাল النور সবাহান নূর, صباح النور সবাহান নূর, صباح النور সবাহান নূর। صباح صباح النور النور এর অর্থ কি? আপনাকেও সুপ্রভাত জানাচ্ছি, সবাহা আর নূর। তাহলে সবাহাল খাইর প্রথমে বলতে হবে, এর প্রত্যুত্তরে কি হবে? সবাহা আর নূর, সবাহা আর نور নূর। এখানে উচ্চারণের দিকে মনোযোগী হতে হবে। সবাহা আল খাইর, সবাহা আর নূর, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরেই কিন্তু তার নিজস্ব মাখরাজ থেকে, নিজস্ব উচ্চারণ স্থান থেকে প্রকাশ করতে হবে। সবাহা আল খাইর, আর এটা হচ্ছে সবাহা আর নূর। তারপরে আসি মাসা আল খাইর, مساء الخير মাসা আল খাইর, مساء الخير মাসা আল খাইর, مساء الخير মাসা আল খাইর। مساء الخير এর অর্থ শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা জি। এর উত্তর কি বলতে হবে? মাসা আন নূর, مساء النور النور মাসা مساء আন النور নূর, مساء النور মাসা আন নূর, مساء النور মাসা আন নূর। مساء مساء النور সবার আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই বলতে হবে, সবাই বলুন মাসা আন নূর, مساء النور মাসা আন নূর, مساء النور মাসা আন নূর। مساء النور আচ্ছা, তারপর হচ্ছে তুসবিহু আলা খাইর, তুসবিহু আলা খাইর, এটা হচ্ছে تصبح শুভরাত্রি। على خير শুভরাত্রি আমি বলি না, শুভরাত্রি, এটা হচ্ছে তুসবিহু আলা খাইর। আমার সাথে বলুন তুসবিহু আলা খাইর, تصبح تصبح على على خير তুসবিহু আলা খাইর, تصبح تصبح على على خير خير তুসবিহু আলা খাইর, تصبح تصبح على على خير تصبح على তুসবিহু خير আলা খাইর। تصبح تصبح على على خير خير এর উত্তর কি বলতে হবে? ওয়া আনতা মিন আহলিহি, وأنت من أنت أهله من أهله অথবা ওয়া আনতা মিন أنت من আহলিল খাইর, أهله ওয়া আনতা মিন আহলিল وأنت খাইর, من أهله خير وأنت من وأنت من أهل الخير ওয়া আনতা মিন আহলিল খাইর, وأنت وأنت من من أهل أهل الخير ওয়া আনতা মিন আহলিল খাইর, وأنت وأنت من من أهل أهل الخير ওয়া আনতা মিন আহলিল খাইর, وأنت وأنت من من أهل أهل الخير الخير ওয়া আনতা মিন আহলিল খাইর, وأنت من وأنت أهل من أهل الخير الخير ওয়া আনতা মিন আহলিল খাইর। وأنت وأنت من من أهل أهل الخير তাহলে আমরা সময় ভিত্তিক যে সম্ভাষণ আছে এর মধ্যে আমরা কি শিখলাম? প্রথমত সবাহাল খাইর, এর উত্তরে হবে সবাহান নূর। মাসা আল صباح খাইর, الخير এর উত্তরে মাসাহান নূর। তুসবিহু আলা খাইর, এর উত্তরে ওয়া আনতা মিন আহলিল খাইর। আচ্ছা, সর্বশেষ আমাদের ইয়া হচ্ছে বিদায় ও দেখা সাক্ষাৎ, বিদায় ও দেখা সাক্ষাৎ। জি, এটা হচ্ছে মা আসসালামা, مع السلامة مع السلامة مع السلامة مع মা السلامة আসসালামা, مع السلامة মা مع আসসালামা। السلامة يا رب مع السلامة এটা হচ্ছে কি? ভালো থাকবেন, বিদায়, ভালো থাকবেন। মা আসসালামা, مع السلامة মা আসসালামা, مع السلامة মা مع আসসালামা, السلامة مع السلامة মা আসসালামা। مع السلامة এগুলো শুনতে শুনতে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ
যে বিশুদ্ধ যে লাহাজা বা প্রকাশ ভঙ্গি তা চলে আসবে। তারপরে ইলাল লিকা, ইনশাআল্লাহ। ইলাল লিকা, ইলাল লিকা, ইলাল লিকা, إلى اللقاء ইলাল লিকা, إلى اللقاء ইলাল লিকা, ইলাল ইলাল লিকা লিকা, إلى ইলাল লিকা। اللقاء ইলাল ইলাল লিকা লিকা। ইলাল লিকা অর্থ কি? আবার দেখা হবে। ইলাল আবার লিকা দেখা হবে। অর্থ আবার আবার দেখা দেখা হবে আবার দেখা হবে। আরাকা লাহিকা, আবার দেখা হবে। আররাক কালা আরাকা লাহিকা, আররাক আরাকা লাহিকা, أراك আরাকা লাহিকা, আরাকা লাহিকা, লাহিকা, أراك لاحقا আরাকা লাহিকা, আরাকা লাহিকা, আরাকা أراك লাহিকা, لاحقا আরাকা লাহিকা, আরাকা লাহিকা, أراك لاحقا আরাকা লাহিকা, أراك لاحقا আরাকা লাহিকা, আরাকা লাহিকা, أراك لاحقا আরাকা লাহিকা, أراك আরাকা أراك লাহিকা, لاحقا আরাকা লাহিকা, أراك لاحقا আরাকা أراك লাহিকা, لاحقا আরাকা লাহিকা। আচ্ছা, তাহলে লাহিকা। বিদায় ও দেখা সাক্ষাতের মধ্যে কি বলতে হবে? প্রথমত مع السلامة مع مع السلامة السلامة، অথবা إلى اللقاء، অথবা إلى اللقاء اللقاء إن شاء إلى الله اللقاء، أراك أراك لاحقا أراك أراك لاحقا لاحقا إن أراك شاء الله. بدون تشديد، أراك تشديد لاحقا. أراك لاحقا، أراك لاحقا أراك لاحقا، أراك لاحقا أراك أراك لاحقا لاحقا أراك أراك لاحقا لاحقا। তাহলে আমরা পরিচিতি পর্বের মধ্যে জানলাম। আচ্ছা, শুরু থেকেই যে আমরা পড়েছি মারহাবান, এর থেকে আপনারা কয়েকবার করে চর্চা করুন। শুরুতে পড়ুন মারহাবা, আহলান ওয়া সাহলান, এভাবে পড়ে যান কয়েকবার করে। সবাই সবাই অংশগ্রহণ করুন। مرحبا أهلا وسهلا السلام عليكم أهلا وسهلا السلام وعليكم السلام عليكم وعليكم السلام كيف كيف حالك يا حالك؟ أخي؟ أنا بخير الحمد لله أنا وأنت كيف بخير يا أخي؟ الحمد لله ما ما اسمك؟ اسمي عاصم محفوظ اسمك؟ اسمي محمد জি, পরেরটি صباح الخير صباح النور صباح الخير يا أخي صباح النور أيضا مساء الخير مساء النور أيضا مساء تصبح النور على خير وأنت من أهلي يا أخي تصبح على خير أنت من أهله وأنت من مع أهله السلامة إلى اللقاء إن شاء الله السلامة إلى أراك اللقاء لاحقا عن قريب أراك لاحق أراك لاحق আরাকা লাহিকা। তাহলে এই হচ্ছে আমরা পরিচিতি পর্ব হিসাবে একটি দর্স পরিচালনা করেছি আরবিক স্পোকেনের মধ্যে। আমরা আগামীতে আরো বিস্তারিত এবং পরবর্তী যে পর্ব আছে পরবর্তী পর্বের মধ্যে যাব। আপনারা আমাদের শেষ পর্যন্ত থাকবেন। আমাদের সবগুলো পর্ব উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো একেবারেই পুরো ইন্টারেক্টিভ একটি ক্লাস, যার মধ্যে মুশারাকা আছে, পরস্পর আলোচনা আছে। এভাবে আমাদের পরিচালিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আগামী ক্লাস জি, আগামী ক্লাস কবে হবে? আমাদের আগামী ক্লাস ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত 9:30 ইনশাআল্লাহ। জি আচ্ছা। আচ্ছা, মেয়েদের যে আওয়াজ শোনা, মেয়েদের যে কথা শোনা যাচ্ছে না, এটার জন্য আপনি ভিন্নভাবে একটা ক্লাস নিতে পারেন না, শুধু মেয়েদের গ্রুপ আলাদাভাবে ক্লাস করেন আসলে কষ্টকর। শুধু আপনি, ওখানে কোনো ছেলেরা থাকবে না, তখন তাদের কথা আপনি বা তাদের এটা আপনি বুঝে নিলেন, তাহলে এখানে আর কোনো পরপুরুষ বা তাদের কথাবার্তা শুনতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে তাদের জন্য সুবিধা হইতো, মেয়েদের এইভাবেই তো জন্য হচ্ছে, ওরা না মেয়েদের নিজে নিজে জন্য বলবে, সুবিধা সমস্যা হইতো। নাই তো। তারপর ভাই একটা জিনিস আছে এখানে, উচ্চারণের, ওস্তাদের উচ্চারণের ব্যাপারটা ভিন্ন জিনিস। আচ্ছা, আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা ঠিক আছে করছি, উস্তাদ। এটা কিভাবে করা যায়, ম্যানেজ করা যায়। আচ্ছা, তারপর আসি, আপনাদের কোনো বিশেষ কোনো প্রশ্ন আছে? ওস্তাদ আবার ক্লাস কবে হবে? বৃহস্পতিবারে? জি জি, আগামী বৃহস্পতিবার ক্লাস হবে ইনশাআল্লাহ। এগুলো সবক কি আমাদের কাছ থেকে শোনা হবে নাকি বা আশা বিষয়ে? হ্যাঁ, অবশ্যই আমরা যা আলোচনা করি সবগুলোই
আদায় করা হবে। এটাকে আমি চর্চা রাখতে হবে আমাদের ভিতর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চর্চা রাখতে হবে। এবং আমাদের ধারাবাহিকভাবে মানে আমরা ইয়া থেকে বেসিক লেভেল থেকে আহ, মাধ্যমিক যে লেভেল, দ্বিতীয় লেভেল, এমনিভাবে অ্যাডভান্স যে লেভেল ভিত্তিক আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, আমার একটা খত্তে বিষয় রুকা জানার স্যারে ছিল। জি বলেন। আমি মানে এই যে ক্যালিগ্রাফির জন্য কালি কোনটা ব্যবহার করলে ভালো, এবং পৃষ্ঠা আপাতত আর কি, যে তুলি ছাড়া এবং জল রং ছাড়া জি আপাতত জি যে কালি দিয়ে লিখতে জি, হয়, এটা আমাদের এটা বেসিক, কোন কালি হলে ভালো? হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের বিশেষ কালি, অর্থাৎ কিভাবে ইয়ে করবো, আমার কাছে কিছু কালি আছে এই মুহূর্তে। কোথায় পাওয়া যায় বাংলাদেশে জানা নেই নির্ধারিত। এই যে আমার কাছে এই কালিগুলো আছে, এগুলো সাধারণত আমরা প্রাথমিক চর্চার জন্য ব্যবহার করে থাকি এই কালিগুলো। জি। আর কোর্সের মধ্যে কি কোনো অ্যাপের মাধ্যমে প্রজেক্ট তৈরি করা শেখানো হবে, নাকি শুধু হাতে কলমে এমনি যে হাতের কাজটা এটা শেখানো হবে? হাতের যেই কাজটা আছে, অর্থাৎ হাতে যেই ক্যালিগ্রাফি প্রজেক্ট তৈরি করা হয়, অর্থাৎ বোর্ড, তারপরে উন্নত পেজ, তারপরে ক্যাম্পাস। জি জি জি, এই যাবতীয় যেটা হাতের কাজ সেটা আমরা শেখাবো ইনশাআল্লাহ। মানে আমাদের যে অ্যাপের মধ্যে কোনো না, সরাসরি অ্যাপের মধ্যে যেই ইয়া আছে ডিজিটাল ক্যালিগ্রাফি, সেটা ইয়া হবে না। আমাদের হচ্ছে বাস্তবিক যেই ক্যালিগ্রাফি আছে, হাতের মাধ্যমে যেটা ইয়া করা হয়, শিল্পটা আছে, সেই ক্যালিগ্রাফি প্রজেক্ট বাস্তবায়ন করা হবে আমাদের ক্লাসে। আমাদের যে ডিপ্লোমা কোর্স আছে, আমাদের এই বেসিক কোর্সের পরে যে ডিপ্লোমা কোর্সটি আছে, এই ডিপ্লোমা কোর্সের মধ্যে কিন্তু ওইটাতে আমি ভর্তি হয়েছি। জি জি, মাশাআল্লাহ। ওইটাতে আমি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, জি জি। তো এই ডিপ্লোমা কোর্সে কি ওইটা আছে? ডিপ্লোমা কোর্সে কি ওইটা আছে? ডিপ্লোমা কোর্সে অ্যাপের মাধ্যমে যেই ইয়াটি, সেই ভাষণটি নেই। আমাদের হচ্ছে সরাসরি মানে ক্যালিগ্রাফির সরাসরি যে ভাষণ, অর্থাৎ আপনার লাউহা ফান্ডিয়া যে একটি, হাতের কাজ, যেটা জি হাতের যে যেটা কাজ, হাতের কাজ জি শুধু। জি জি, সেটা হচ্ছে আমাদের মূল ফোকাস বিষয়। আমি মনে করেছিলাম যে ওইটাও থাকবে, তাই আর কি। আচ্ছা, ওইটা সমস্যা নেই, ওইটা যদি আমরা যুক্ত করে দেই তাও কোনো ইয়া হবে না, সমস্যার বিষয় হবে না। তবে আমাদের আপাতত মূল ফোকাসটা জি হচ্ছে হাতের কাজের উপর। জি জি আহ জি। আপনারা অনেকেই জানেন যে আমরা এই বেসিক কোর্সের পরপরই আগামী 3 আগস্ট থেকে ডিপ্লোমা ইন আরবিক ক্যালিগ্রাফি খতরুকা, অর্থাৎ খতরুকার উপর স্বতন্ত্র একটি ডিপ্লোমা কোর্স, 3 মাস ব্যাপী একটি ডিপ্লোমা কোর্স আয়োজন করেছি। যে ডিপ্লোমা কোর্সটি পরিচালনা করবেন আজহারের ক্যালিগ্রাফি প্রশিক্ষক ডক্টর ইসমাইল আব্দু হাফিজউল্লাহ। তিনি একজন মিশরীয় বড় ক্যালিগ্রাফার বিশেষজ্ঞ, বিশেষ করে খতরুকায় যিনি বিশেষজ্ঞতা অর্জন করেছেন। তিনি আমাদের এই কোর্সটি পরিচালনা করবেন 3 মাস ব্যাপী। আমাদের এই কোর্সে ভর্তি চলমান আছে, হ্যাঁ আমাদের কোর্সে রেজিস্ট্রেশন চলমান আছে। যে এখানে অনেকে উপস্থিত আছে যারা আমাদের রেজিস্ট্রেশন করেছেন। তা আপনাদের মধ্যে যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খতরুকা আয়ত্ত করতে চান, আপনাদের জন্য এই কোর্সটি উপযোগী হবে ইনশাআল্লাহ। যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদেরকে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে ভর্তির জন্য, রেজিস্ট্রেশনের জন্য সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ক্লাসটা কি আরো সময় হবে নাকি এখানেই শেষ? জি, ক্লাসটা কি এখানেই শেষ না আরো সময় হবে? না আজকের ক্লাস এখানেই শেষ, আজকে আলোচনা হবে না। জি আচ্ছা। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত কোনো প্রশ্ন নাই। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আজকের আমাদের এই ক্লাসটি কেমন হয়েছে? আজকের উপস্থাপনাটি কেমন হয়েছে? জি অনেক ভালো আলহামদুলিল্লাহ লেগেছে, ক্লাস অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, উম, ভালো বলতে অনেক ভালো। মাশাআল্লাহ, ভালো এই যে লাগলো। বেসিক যেগুলা, জি, এগুলা করলে অনেক উপকার হবে, ঠিক আছে। বাকি আমি খতেরুকা এমনি লেখা শেখাই, আচ্ছা আচ্ছা, বিভিন্ন মাশাআল্লাহ, প্রশিক্ষণের মাধ্যমে শেখাই। মাশাআল্লাহ। তো ক্যালিগ্রাফিটা শুধু আর কি, এই যে শুধু ক্যালিগ্রাফির জন্যই আর কি করতে ভর্তি হওয়া। বাকি আচ্ছা নিয়ম আচ্ছা কানুন সকলে জানাই আছে, কিন্তু প্র্যাকটিসটা আর কি কম করা। প্র্যাকটিসটা আচ্ছা আচ্ছা নিজে করলেই আর কি হয়তো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আসলে সবার দিকে লক্ষ্য রেখে আমরা শুরু থেকে একেবারে বেসিক থেকে আলোচনা করেছি। আমরা ধীরে ধীরে পরবর্তী লেভেলে যাব, পরবর্তী আলোচনায় যাব। তো আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার যে জানাগুলো আছে এগুলো আরো শক্তিশালী হবে, মজবুত হবে এবং পরস্পর মুজাকারার মতো হবে আর কি। একটি আমরা কেমন যেন মুজাকারা করছি। আচ্ছা, আমার একটু প্রশ্ন ছিল। জি, বলেন। আচ্ছা, আমি যদি আপনাকে লেখা দেখাতে চাই বা লেখা দিয়ে কিভাবে দিব, পাঠাতে পারি? আচ্ছা, লেখা করতে চাইলে আপনি লেখার ছবি তুলে মোবাইল জি মোবাইল জি, দিয়ে ছবি তুলে ভালো ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। কোথায়? হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠাতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। জি জি, আমরা সরাসরি যাব লেখা, মানে আমরা নিয়মিত আপনাদেরকে লেখা দেখাবো এবং লেখার দিয়ে দিব ওয়ার্কশপ, অর্থাৎ প্রত্যেকদিন কি পরিমাণে লিখতে হবে, কি লিখতে হবে, এটা আমাদের রুটিনে চলে আসবে এই আগামী ক্লাসগুলোর মধ্যে। ইনশাআল্লাহ ইলাল আচ্ছা লিকা আচ্ছা, গাদান। আমাদের একটা ছোট্ট একটা আবেদন থাকবে। আমরা ইনশাআল্লাহ আমাদের এই যে আজকের যে ক্লাসটি আছে, এই ক্লাসের বিষয়টি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকবো সাধারণত। তো আপনারা একটু কষ্ট করে যারা অংশগ্রহণ করেছেন, আহ, আপনাদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা আমাদের পেজে একটি ভালো কমেন্ট, লাইক, ভালো কমেন্ট এবং যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি ভালো কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি অনেক আসসালামু বেশি আলাইকুম। আনন্দিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয়ে গ্রুপে আলোচনা পর্যালোচনা করবেন। তো আজকে এই পর্যন্তই। ওস্তাদ কি দেশে থাকেন নাকি দেশের বাইরে? আমি দেশের বাইরে আছি ভাই, আমি মিশরে আছি এখন। ওস্তাদ দেশে আচ্ছা আসলে ভাইয়া, দাওয়াত রইল। আপনার আপনার সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, আমার সম্পর্কে আমি বাংলাদেশে দাওরা হাদিস সমাপ্ত করেছি ঢাকানগর থেকে, বাইতুল উলুম ঢাকানগর থেকে। তারপর আরবি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর 1 বছর ডিপ্লোমা করেছি, উচ্চতর ডিপ্লোমা মার্কাজুল লুগাত আরবিয়া, এবং আরেক বছর স্বতন্ত্র তাখাসুস সমাপ্ত করেছি মার্কাজুল লুগাত আরবিয়া বাংলাদেশ একমুদ্দিন ফারুক হাফিজুল্লাহ পরিচালিত মার্কাজুল লুগাত। এবং তাকাসুসের মধ্যে আমার বিশেষ একটি কাজ আছে, যেটা দুর্লভ একটি কাজ, সেটা হচ্ছে স্বতন্ত্র একটি ভাষা গবেষণার উপর থিসিস, মানে স্বতন্ত্র যেটা একাডেমিক থিসিস বলা হয়, এরকম একটি আমার থিসিসের কাজ আছে, মুশকিলাতুল তিসাবি মাহারাতুল কিতাবা মিন হাইতুল উসুল, এই বিষয় নিয়ে একটি আমার লেখা থিসিস আছে। দ্বিতীয়ত আজহারে আসছি, মিশর আল আজহার আমার 3য় বর্ষ চলছে, অর্থাৎ 3য় বর্ষ, জি আজহারে প্রথম বর্ষ, 3য় বর্ষ শেষ করে 3য় বর্ষ উঠেছি, অনার্স চলতেছে। আর সাথে সাথে আজহারের আজহারের যে ক্যালিগ্রাফির প্রতিষ্ঠান আছে মিশরের মধ্যে খুবই প্রসিদ্ধ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, রুয়াক আল আজহার বলা হয়, সেই প্রতিষ্ঠানের মধ্যে খত্তরুকার উপর বিশেষায়িত করেছি, বিশেষায়িত মানে তাখাসুস, খত্তরুকার উপর স্বতন্ত্র তাখাসুস করেছি এবং এখন খত্তে দেওয়ানের উপর তাখাসুস করছি। খত্তে রুকার উপর আলহামদুলিল্লাহ তাখাসুস সমাপ্ত করেছি, এখন খত্তে দেওয়ানের উপর তাখাসুস চলছে। আর হচ্ছে আমি মাউরিদ একাডেমি নিয়ে, মাউরিদ একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে মাউরিদ একাডেমির পরিচালনায় আছি। আপনার মাশাআল্লাহ। বাড়ি যেন কোথায় ভাই? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়া থানা।
ও চাঁদপুরের মানুষ। জি, আপনাদের আর জানার কোনো বিষয় আছে কি? মানে এই যে আল হাজারে গিয়েছেন ওখানে মানে কোন সিস্টেমে গিয়েছেন, জেনারেল লাইন হিসেবে না অন্য কিছু বলছেন? সরাসরি কওমি থেকে গিয়েছে সর্বাধিক সার্টিফিকেট দিয়ে। এখানে আল আজহার ইউনিভার্সিটি ভর্তির দুটি মাধ্যম, একটা হচ্ছে সরাসরি দেশ থেকে স্কলারশিপ নিয়ে আসা, আরেকটা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে এম্বাসির মাধ্যমে মিশরে আসার পর আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি একটি পরীক্ষা হয় ইউনিভার্সিটিতে। যাদের সরাসরি মুআদালা নেই তাদের জন্য ভর্তির একটি পরীক্ষা আছে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা সরাসরি আল আজহার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারে মুআদালা সার্টিফিকেট ছাড়াই। তো আলহামদুলিল্লাহ আমি আল আজহার ইউনিভার্সিটির এই পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং উত্তীর্ণ হয়ে সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এবং একটি তথ্য দেই, আল আজহার ইউনিভার্সিটির ভর্তির যে পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষার যে সিলেবাস, এই সিলেবাস ভিত্তিক আমাদের একটি মাউরিদ একাডেমি থেকে বিশেষ কোর্স আছে যেটা আমরা 3 বছর যাবত পরিচালনা করে আসছি। আল আজহার ইউনিভার্সিটি গেটওয়ে স্মার্ট ডিজিটাল ভর্তি মাস্টার ক্লাস, এই শিরোনামে আমাদের একটি বিশেষ কোর্স আছে। এই কোর্সটি চলমান, অর্থাৎ এটি রেকর্ড এবং লাইভ ক্লাসের মাধ্যমে সমন্বয় হয়। তো আমাদের আল আজহার ইউনিভার্সিটি ভর্তির 2025 সালের যে বেস, অর্থাৎ 25 সালের ভর্তি পরীক্ষা, এটা আগামী মাসের থেকে শুরু হবে। তো এই মাস হচ্ছে সকলের প্রিপারেশন চলছে এবং আজহার থেকেও বিশেষ একটি কোর্স আছে, প্রস্তুতি কোর্স। তো আমরা তার সাথে তাল মিলিয়ে আমাদের মাউরিদ একাডেমি থেকেও এই কোর্সটি পরিচালনা করছি, অর্থাৎ আমাদের এই কোর্সটি চলমান আছে, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস সমন্বয়ে আমাদের এই একটি কোর্স চলমান আছে। ভাইয়া সরহেবেকের ফলাফল কেমন হওয়া লাগে? কোন স্তরে কি জাইয়েদ বা স্বাভাবিক হলেই হয়, ওটা তেমন কোনো নেই, শুধুমাত্র জাস্ট একটা সার্টিফিকেট আছে, এটা হচ্ছে দেখার বিষয়। মানে আমি পড়েছি এটা ওদেরকে আপনার শিক্ষার্থী এবং সানাবি লেভেলের শিক্ষার্থী এই বিষয়টি শো করা আর বাদ বাকি পরীক্ষার মাধ্যমে আপনার স্তর নির্ধারিত হবে, মানে যোগ্যতার ভিত্তিতে স্তর নির্ধারণ করা আছে। আচ্ছা, আমাদের এখানে মাগরিবের সময় হয়েছে, অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি, তো নামাজে যাব। তো আমরা আজকে পর্যন্তই রাখি। আপনাদের প্রশ্নগুলো আগামী লাইভ ক্লাসে উত্তর দেব এবং আমাদের গ্রুপের মধ্যে বা ব্যক্তিগতভাবে প্রয়োজনে পোস্ট করবেন। জি ভাই, দোয়া চাই। আচ্ছা, ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার প্রতিবেশী কুমিল্লা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক। ইনশাআল্লাহ সবার সাথে বিস্তারিত আমরা পরিচয় হব ইনশাআল্লাহ, সকল সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।